নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? অদূর দূর প্রান্তরে যারা কাকিমা, মাসিমা, জেঠিমা যারা অনুষ্ঠান দেখছেন, অসংখ্য তাদের চরণের প্রণাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ছোট ছোট ভাই বোনদের খুব ভালোবাসা জানাই, দাদা দিদি বৌদিদের আন্তরিক শুভেচ্ছা। আর স্বাভাবিক কথা, আপনারা জানেন যে অনুষ্ঠানটা করতে হলে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আর কি, যে দেবাশিস আসবে, কি নতুন কিছু বলবে, কি কি বলবে, একটা আশা করে আপনারা বসে থাকেন। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা, আমারও খুব চেষ্টা প্রচেষ্টা যে আমি নতুন কিছু বলবো যাতে আপনাদের জীবনে কিছু কাজে দেয়। কেন, ওই যে বললাম না, আপনারা যদি টর্চ লাইট হন, আমি ব্যাটারি, উভয়ে সম্মিলিত যদি হই, একটা লাইট কিন্তু একটা ফোকাস দেবেই দেবে। আজকের অনুষ্ঠানে আমি কয়েকটা টোটকা বলি প্রথমে, যেগুলো খুব জরুরি আমাদের জীবনে চলার পথে। সেগুলো একটুখানি মেনটেন করবেন, দেখবেন অনেকটা সহজ সরল জীবনটা হয়ে আসবে। অনেকের বাড়িতে শত্রু বলে অনেক ব্যাপার আছে, শত্রুতা, মামলা মোকদ্দমা। শত্রুর জন্য একে অপরকে সহ্য করতে পারে না, খারাপ করতে থাকে, এটা খারাপ করে, ওটা খারাপ করে, সেটা খারাপ করে। তখন আপনার বাড়িতে তীব্র উত্তেজনা হয়, একে অপরের সাথে ঝগড়া করা হয়, সবসময় ঝগড়া লেগে আছে। এক্ষেত্রে আমরা কোন টোটকাটা করলে শত্রু থেকে নিরাপদে নিশ্চিন্তিতে থাকবো? তো শত্রু থেকে নিশ্চিন্তিতে থাকতে হলে আমি যে টোটকাটা আপনাকে দিচ্ছি, সেই টোটকাটা আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনাদের জীবনে ভালো কাজে দেবে। একটা পানের পাতা, তার মধ্যে অল্প একটু সাদা সর্ষে, আর 3টে গোলমরিচ, একটা শুকনো লঙ্কা নিয়ে বাড়ির ছাদে বা যেখানে রোদ পড়ে সেখানে ঠিক দুপুর 12টা নাগাদ রেখে দিন, 3টে অবধি রেখে দিন। তারপর সেটাকে কোনো আগুনে নিক্ষেপ করুন বা আগুনে পুড়িয়ে শেষ করে দিন। আপনাদের শত্রু জীবন থেকে একদম পুরোপুরি নাশ হয়ে যাবে, কোনো চিন্তার ব্যাপার নেই এখানে। দ্বিতীয় আর একটা জিনিস, অভিবাসনা, মনের বাসনা। একটা মানুষের জীবনে হয় না, আপনাদের আমার এই কাজটা হয়ে যাক, আমার ওই চাকরিটা হয়ে যাক, আমার এই পড়াশোনায় আমি এই মার্কসটা পাই, আমার বিয়েটা ঠিক জায়গায় হোক, এই যে মনের বাসনা। আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম, কিন্তু বেশিটা ভাবে বলতে পারিনি, তবে আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। হ্যাঁ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। যেই দেবাদিদেব মহাদেব, যার নামে আমরা বলি ওম হুম নমঃ শিবায়, ওম হুম নমঃ শিবায়, ওম হুম নমঃ শিবায়, তথাপি এরাও বলি আমরা ওম সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। আবার উগ্রতা যদি হয়, মানে বাড়ির শান্তি চাইতে গেলে ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। এই শিবের আপনারা যারা পাঠ করেন বা শিবের অর্চনা করেন বা মনে করেন শিবের পুজো দেন, আমি তাদেরকে একটা বলবো যে এই জিনিসটা আপনারা করুন। মনের বাসনা যদি পূর্ণ না হয়, তাহলে আপনি আমাকে বলবেন। বেদানার রস দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করে দিন, সোমবার থেকে শুরু করুন, 16টা সোমবার করুন, ঝড়ের মতন আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় হলো কথা, যাদের আর একটা সমস্যার ব্যাপার বলি, বাড়ি ছাড়াছাড়ির ব্যাপার থাকে, মানে এই বাড়ি ছাড়ছি বা বাড়ি বিক্রি করব, বাড়ি বিক্রি হচ্ছে না, একটা বাড়ি তৈরি করে রেখেছি, বাড়ি বিক্রি করতে পারছি না, বাড়িতে কি বাস্তুদোষ হয়ে গেল, কি হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে করবেন হলুদ চন্দন দিয়ে দেবাদিদেব মহাদেবকে আগে গঙ্গা জলের অভিষিক্ত করে হলুদ চন্দনের টিপ পরিয়ে দিন, এবং সেই টিপটা আপনি পরে একটুখানি নিজে কপালে পরে নিন। পড়ার পরে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে বলবেন যে আমার বাড়ি বিক্রি হচ্ছে না, আমার এই সম্পত্তির ব্যাপার, আমার এই কর্মের ব্যাপার হচ্ছে না, তুমি সার্থক করো প্রভু। ব্যাস, এইটুকু কাজ আপনার করুন। তবে আর একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই সবসময়, পৃথিবীতে, সারা পৃথিবীতে বাড়ি ঘর দোর বা ঠিক ব্যালেন্স করে কথাটা আপনারা বুঝবেন। আমরা যেখানে বাস করছি, আমাদের মাটির তলায় কি আছে? শুধু জলই জল। আমরাও কিন্তু ভাসমান, আমরাও কিন্তু ভাসছি। ভাসমানের মধ্যে থেকে আমরা কিন্তু প্রগতি করছি, স্থাপন করছি, ভিত্তি স্থাপন করছি, সমস্ত কিছু করছি। সেই কারণে কখনো যখন বাড়ি তৈরি করি আমরা, আমি সবসময় আপনাদেরকে বোঝাই, কেন জানেন তো? পরিকাঠামো যদি ঠিক না হয়, তাতে আপনি যতই জ্যোতিষ বিচার করান, যত আপনি যা করেন, আপনার কোনোটা কাজে দেবে না। অ্যাটলিস্ট আপনাকে বাড়িতে তো রাত্রে ঢুকতে হবে না, অফিস থেকে বা ব্যবসার জায়গা থেকে। তাহলে বাস্তুটাকে আপনাকে ঠিক রাখতে হবে। বাস্তু ঠিক রাখতে হলে কিন্তু পুরো বাড়ির সব মেম্বারকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, না হলে কিন্তু একজন ঠিকঠাক থাকলে সে বাড়ির বাস্তু ঠিক রাখা যায় না। যদি প্রশ্ন করেন আমাকে, দেবাশিস দা কেন, কিরকম? ধরুন বাড়িতে যিনি আছেন, দিদি আছেন, উনি আমার কথা শুনে সমস্ত পরিষ্কার রাখছেন,
কিন্তু যারা আমার ভাগ্নি আছে বা যারা ছোট ছোট ভাই বোনরা আছে, তারা এসে স্কুল থেকে জুতো পরে ঘরে ঢুকে যাচ্ছে, জামা কাপড় এখানে ফেলে দিচ্ছে। বা দাদা অফিস থেকে এলেন, কোনো কথা হাত মুখ না ধুয়ে, হাত পা না ধুয়ে, কোনো কিছু না করে বসে গেলেন টেবিলের মধ্যে, ওই জামা কাপড় পরে বসে গেলেন। আপনারা জানেন তো যে সবসময় সব পৃথিবীতে মানে পলিউশন বলে একটা যেমন জিনিস আছে, তেমন বাইরে থেকে প্রচন্ড বাস্তুর একটা ট্রানজাকশন চলে, কিন্তু আমাদের ঘরের সাথে বাস্তুর একটা দুর্বিষহ ট্রানজাকশন চলে। যেই বাস্তুটা মানে যাদের অ্যালার্জি থাকে, নেগেটিভ কথা বলি একটু শুনুন আগে, যাদের অ্যালার্জি থাকে, পলিউশন যদি সিটিতে তারা যায়, তাদের কিন্তু অ্যালার্জি বেশি গ্রাস করে বা ডাস্ট অ্যালার্জি গ্রাস করে। ঠিক তেমন যাদের বাড়িতে একবার বাস্তু দোষ হয়ে যায়, তারা যখনই বাইরে যাবে, যেখান থেকে বাস্তু দোষ চলবে, বাস্তু দোষের নেগেটিভ এনার্জি গ্রো করবে, ওনার শরীরে সেটা করবে, সেই অবস্থায় বাড়িতে ঢুকবে, অটোমেটিক্যালি বাড়ি আরো ড্যামেজ করে দেবে। এবার বাস্তুর দোষ কি করলে কি হয়? বাড়িতে ঢুকলাম, ঢুকে বাঁ দিকে প্রথম আমার স্টেয়ার, সিঁড়ি বা দরজা, প্রবল বাস্তুর দোষ। এতে কি হবে? মনোবাসনা আপনার পূর্ণ হবে না, হাওয়া কাজ হবে না, গচ্ছিত অর্থ হু হু করে বেরিয়ে চলে যাবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে টয়লেট কিচেন পাশাপাশি, তাও যদি নর্থ ইস্ট হয়, ঈশান কোণে হয়, তাহলে তো একেবারেই সাড়ে সর্বনাশ। যদি ঈশান কোণে হয়, তাহলে কি ঈশান কোণে যদি হয় তাহলে কি হবে? একে অপরকে আপনারা সহ্য করতে পারবেন না। সে বাড়িতে একে অপরের সময় সবসময় চিৎকার চেঁচামেচি করে কথা বলা হবে। কেউ কাউকে মনে দেখলে মাথা গরম হয়ে যাবে, মনে হবে যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি থেকে যেই বেরিয়ে যাবেন মাথা শান্ত, যেই ঢুকবেন মাথা গরম। আর একটা জিনিস হচ্ছে টয়লেট কিচেন পাশাপাশি। এবার যদি টয়লেট আর কিচেনের পেছনে যদি বেডরুমের দরজা থাকে, তাহলে পারিবারিক মানুষের কিন্তু হানি হওয়ার আশঙ্কা থাকে, প্রাণনাশেরও আশঙ্কা থাকে, মানুষ বিয়োগ হবার আশঙ্কা থাকে যদি এরকম ব্যাপার হয়ে থাকে। সুতরাং এই বাস্তুটাকে আপনাদের ঠিক রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমরা কিন্তু এই হরোস্কোপের মধ্যে, মানে যে হরোস্কোপটা আমরা গণনা করি, সেই হরোস্কোপের মধ্যে যখন লগ্নের সাপেক্ষে 4th হাউসে রাহু দেখি, রাহু হচ্ছে একটা নোংরা গ্রহ, মানে আবর্জনা বহন কারক। সেই রাহুর কিন্তু একটা টাইমিং আছে, মানে সে সবসময় নোংরা আবর্জনা বহন করে না। আবার এই রাহু যদি আপনার হরোস্কোপের দ্বাদশে থাকে, তাহলে আপনাকে বিদেশে ভ্রমণ করাবেই। আবার এই রাহু যদি আপনার ভাগ্যস্থানে থাকে, তাহলে আপনার ভাগ্য বিপর্যয় বারংবার ঘটাবে। আবার এই রাহু যদি দ্বিতীয় থাকে, তাহলে অর্থ অভাব অনিবার্য আপনাকে দেখাবে। এবার তাহলে বলবেন, তার রাহুটা কোথায় থাকলে ভালো থাকে? ওই যে বললাম যে দ্বাদশে থাকলে সব থেকে ভালো, যে বিদেশেও গমন করতে পারবেন, আর না পাওয়া না জানা টাকা আপনার প্রাপ্তি হবে, দিতে থাকে রাহু। এবার রাহুর যখন এগুলো হতে থাকে, মানে যত আমরা বলি, কেন বললাম যে রাহুর মধ্যে একটা আবর্জনা, ধরুন একটা সুইপার, ম্যাথর, যারা আমাদের বাড়ির জমাদার পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, যেটুকু টাইম করছে ওইটুকু টাইম কিন্তু তার মধ্যে রাহু বিদ্যমান, কেন সে আবর্জনাগুলো তুলে নিয়ে যাচ্ছে। সুতরাং তার মধ্যেও কিন্তু রাহু বিদ্যমান, সে বাড়ি ঢুকছে, মানে তার বাস্তুদোষ প্রবলেম তৈরি হচ্ছে। কিন্তু এবার সে যখন চলে গেল, মানে কিছু আবর্জনা নিয়ে চলে গেল, তো আপনি সেখানে সঙ্গে সঙ্গে বাড়িটাকে পরিষ্কার করুন, রান্নাঘর, এমনকি ডাস্টবিন। আর সব থেকে বড় দিদিদের বলবো আমি, যে দিদি মাসিমা যারা বাড়িতে ফ্রিজ ইউজ করেন, এই মাছ আপনারা বেশি দিন রাখবেন না, আর রক্তাক্ত ফ্রিজ রাখবেন না, একদমই রাখবেন না, খুব খারাপ। এমনকি মশলার বাসন কোসনগুলো যেগুলো তেল চিটে ধরে গেছে, সেগুলোকেও উইকলি একদিন সার্ফে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন, তাতে অর্থ অভাব হবে না। আপনারা আমার কথা বিলিভ করুন, ট্রাস্ট করুন, আমি লজিক্যাল ছাড়া আনলজিক্যাল কথা বলি না। আপনারা একবার করে দেখবেন, দেখার পরে বলবেন দেবাশিস মুখার্জি যে কথা বলেছে সে কথার দম আছে কি নেই। আপনারা যেখান থেকে আউটলেট জলটা বেসিনের ক্রস করে পাস করছে, সেই জায়গার মধ্যে আরশোলার উৎপত্তি হয়, অনেক পোকামাকড় হয়, ওখানে পর্যন্ত স্প্রে করুন, পরিষ্কার রাখুন, নিট অ্যান্ড ক্লিন রাখুন রান্নাঘর। ভাই বোনদের বলছি একটা কথা, স্কুল থেকে এসে জায়গা মতন তোমরা জামা কাপড় ছাড়ো, সেন্ট্রাল টেবিল সোফার মধ্যে ছিঁড়িয়ে ছিটিয়ে ফেলে দিও। এতে কি হবে? তোমাদের স্টাডি পড়াশোনার লাইফে কিন্তু ক্ষতি করে দেবে ওই বাস্তু। আর দাদাদের বলবো, আসুন ব্যাগ ট্যাগ রাখুন, জামা কাপড় ছাড়ুন, হাত মুখ দিয়ে ঘাড়ে জল দিয়ে ধুয়ে একটু মুখ টুক মুছে বসে চাটা খান, স্নিগ্ধ থাকবেন। আর একটা জিনিস আমি বলি, এই বাস্তু দোষ নিবারণের জন্য আমি বহু বছর ধরে বলে আসছি, আর যতদিন পারবো বলে যাব। নেওয়া না নেওয়াটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, কোনটায় কি কাজ করে। এই পারদের শিবলিঙ্গ আপনারা দেখবেন হরিদ্বারে কঙ্খল বলে একটা জায়গা আছে, সেখানে পারদের শিবলিঙ্গ প্রায় মোটামুটি 18 কেজির পারদের শিবলিঙ্গ স্থাপিত আছে। সে পারদের শিবলিঙ্গ উদ্বোধন করতে এসেছিলেন
প্রাক্তন যিনি ছিলেন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং, উনি গেছিলেন উদ্বোধন করতে। সেই পারদ শিবলিঙ্গ আজও স্থাপিত ওখানে। তার কারণ সে মন্দির, বিশাল মন্দির, সেখানে রুদ্রাক্ষের গাছও আছে। তো আমি বলবো সেই পারদ শিবলিঙ্গ আপনারা ব্যবহার করুন বাড়িতে। ওখানে 18 কেজি আছে বলে আপনাদেরকে 18 কেজি করতে হবে না। আপনারা গ্রাম হিসাবে নেবেন, যেমন যত 100, 150, 200, 300, 400, যার যেমন স্বার্থ বা যার যেমন মানে ইচ্ছা, আপনার মনে যতটা ইচ্ছা আপনি ততটা নেবেন, জোর করে প্রেশারপূর্বক নিতে হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই বাস্তু ঠিক না করলে আপনি অ্যাস্ট্রোলজি করে 4টে পাথর পড়ুন, আপনি 4টে তাবিজ কবজ পড়ুন, আপনার কাজে দেবে না। আবার অনেকে আছেন, দেখুন আমি একটা কথা বলি, নেগেটিভ জিনিস কিভাবে আসে, আমি সব কথা প্রকাশ্যে বলতে ভালোবাসি। ধরুন আপনি বললেন যে না, আপনি দেবাশিসদা একদম অ্যাকুরেট কথা বলেছেন যে আমার এই পুজোটা করার খুব প্রয়োজন আছে। আমি দেখুন, চিন্তা করে করবেন, যদি জানাবেন। আবার মনে মনে হয়তো দোনা ভাবছেন, করবো করবো না। অ্যাটলিস্ট দেবাশিস মুখার্জি আপনার পুজোটা ক্রস করে অন্য পুজোর স্টেপ নিয়ে নিল। আপনি পিছিয়ে গেলেন কোন দিক থেকে? আপনার ডেস্টিনিতে যেটা ভগবান আপনাকে দিতে চাইছিল সেটা থেকে ব্যাহত হলেন, আপনি সরে গেলেন। তাতে কি হবে? সেই আবর্জনাতে আপনি আবার আস্তে 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 যেতে থাকলেন। তার মানে ভালোটা আপনার হাত থেকে কেড়ে নিল। কে কেড়ে নিল? এই রাহু কেড়ে নিল। কেন? আপনি নিতে চেয়েছেন, আমি দিতে চেয়েছি, কিন্তু আপনার দমনা চন্দ্র রাহু একত্রিত হয়ে আপনাকে মনোমালিন্য করে দিল, বা মনের মধ্যে একটা ডিসব্যালেন্স করে দিল। না থাক, আমি কিছুদিন বাদে করাবো। তাতে কি হলো? আপনার যেটা পাওনা ছিল সেটা পিছিয়ে গেল। আর একটা কথা হচ্ছে যে বাড়িতে আরো কিছু কিছু জিনিস আমাদের আছে, যেমন বাড়িতে আমাদের বোনেদের বিয়ের ব্যাপার নিয়ে একটা আলোচনা করি। বিয়ের একটা বড় সমস্যা, মানে পর্যাপ্তভাবে খুঁজে বেড়ানোর পরও সঠিক মনের মতন পাত্র বা পাত্রী পাওয়া যায় না, এটা একটা ব্যাপার। তাই এটা নিয়ে আপনাদেরকে একটা গল্প করতে হয়, ছোট মজার জিনিস। কিন্তু লখনৌ শহরে একটা অলঙ্কার বলে একটা সিনেমা হল ছিল। আজকের কথা বলছি না, বহু আগের কথা বলছি, অনেক আগে। কেন, এখন তো আমার প্রায় 57-58 বছর বয়স হলো। আমি যেটা বলছি আপনাকে 18-19 বছর 20 বয়সে তখন ওখানে ভাইয়াজি বলে এক মুসলিম ভাই থাকতেন। পাশে ওনার একটা ঘরে মাজার ছিল, আর এক ঘরে উনি পাঞ্জাবি পায়জামা আর আতর লাগিয়ে বসে থাকতেন, মাথায় টুপি পরে নামাজ পড়তেন, আর ভালো কাজ করতেন, পুজোর তন্ত্রের কাজ করতেন। আর আমার সাথে খুব খাতির ছিল। আর আমার সাথে লখনৌ শহরের সঙ্গে একটা প্রাণের আবদ্ধ টান আছে। তার কারণ হচ্ছে বহু কাজ আমি লখনৌতে করেছি, বহু মানুষের বহু কাজ করেছি। তো লখনৌ শহরের সাথে একটা প্রেম ভালোবাসা আমার রয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরই এক স্বজাতি কিছু বাঙালি মা, পিতা, মাতা, কন্যা, তারা ভাইয়াজির কাছে গেছিলেন যে ভাইয়াজি, আমার মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছে না, ছেলে দেখা ফাইনাল, বিয়ে কেটে যাচ্ছে, ছেলে দেখা ফাইনাল, বিয়ে কেটে যাচ্ছে। আমি এটা বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে কি, দেখুন, মানে মানুষ যদি কি করে মানুষকে বিয়ে আটকাতে পারে সেটা বোঝানোর জন্য এই স্টোরি, মানে এই গল্পটা আপনাকে শোনাচ্ছি বা আপনাদেরকে শোনাচ্ছি। তো ভাইয়াজি 2-1 বার দেখলেন, ভালো করে দেখে বললেন যে একটু ওয়েট করে যাও, এটা আমার দ্বারা হবে না, ঠিক আছে? কেন আমার দ্বারা আমি করতে পারবো না, এর মধ্যে অনেক গন্ডগোলের ব্যাপার আছে। তো দেবাশিস আসুক, যখন আসবে আমি আপনাদেরকে খবর দেবো। যাই হোক, তারপর যথারীতি যেরকম টাইমে আমার যে 1-2 মাস বাদে হোক, 3 মাস বাদে হোক যাওয়ার সময় হলে গেলাম। তো আমি ভাইয়াজির ওখানে খুব টাইমটা কাটাতাম, ওই মাজারের পাশে। কেন আমি মাজারগুলোকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি মাজারকে, পবিত্র লাগে আমার। আমি একটা চাদর অন্তত চড়াই, একটু ধূপকাঠি, একটু গোলাপ জল, একটু আতর। কেন আমি নিজেও খুব উপাসনা করি, কেন আমি নিজেও পাঠ করেছি আমি কোরআন শরীফটা। সুতরাং তদবির মানে মানুষের উপকার করা, তাবিজ কবজ তৈরি করে দেওয়া, তো ওনারা বলেন তদবির। তো আমিও সেখানে গিয়ে দুরূদ শরীফ পাঠ করতাম। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদিন ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আল্লা মুহাম্মাদি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা স্টোরি আছে, মানে প্রত্যেকটা জিনিসের না চ্যাপ্টার একটা স্টোরি আছে। তো ফার্স্ট আমি এটাকে শেষ করি। তো ভাইয়াজি একদিন বসে আমরা একটু চা খাচ্ছি, হঠাৎ ভাইয়াজি বললো, আরে হ্যাঁ দেবাশিস, একটা কথা বলতে ভুলে গেছি। এই পরিবার একটা আমার কাছে আসে মাঝে মাঝে, একটু তুমি দেখো মেয়ের বিয়ে হচ্ছে না, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তা আমি দেখে নেবো, ঠিক আছে, ক্যাজুয়াল, মানে খুব একটা যে গভীরভাবে নিলাম তা না। তো সেক্ষেত্রে সেদিনকে ওনাকে যেদিনকে ডাকা হলো, ওনারা এলো। আমি পুরো ডিটেলসটা নিলাম যে কি কি ঘটনা, কি কি বৃত্তান্ত, কি কি ব্যাপার, বাড়ি কোথায়, বাড়ির পাশে কি আছে। তখন কথায় কথায় বেরোলো
তো বাড়ি যে ঘরটা, মেয়েটি যে ঘরটা থাকে, ফ্যামিলিটা যে ঘরটায় থাকে, তার পাশে মানে একটা ছোট জানলা আছে, মানে দেওয়ালে জানালার ওপাশে একটু জায়গা আছে, আর একটা ঘর আছে। সেই ঘরে একজন ছেলে থাকে, একটা পণ্ডিতজি বলে একজন ছেলের মানুষ থাকে। সে ওখানে বসে করে কি কি সারাদিন করতে থাকে, ভোর রাত্রিবেলা গঙ্গায় চলে গিয়ে মাটিতে কি ফেলে দিয়ে চলে আসে। আমি আচ্ছা। তারপর আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই একটা কথা বলতো, তো তুই যে চুল আঁচড়াস, এই চুল আঁচড়ে চুলগুলো ফেলিস কোথায়? বুঝছো, তো আমি জানলার পাশে পাঁচিলের ওখানেই ফেলি। আচ্ছা, বেশ ভালো কথা। তো আজকের পর আর ফেলিস না, হ্যাঁ? কেন, তোর ভোগান্তি আছে এখনো? এখনো 1 2 মাস 3 মাস 6 মাস ভোগান্তি হবে। আজকের পর ফেলিস না, আমি দেখছি এবার। এইবার আমি বললাম, তোরা আমার যা বলবো তাই করতে পারবি তো? বললো হ্যাঁ। দেখুন, সব জিনিস কিন্তু যে আমি পুজো করে দিলে হবে তা হবে না, আপনারাও নিজেরা করে দিতে পারেন। জাস্ট আই উইল গিভ ইউ অ্যান অ্যাডভাইস। তো আমি ওনাদের বললাম যে মেয়েটা কি, বললাম যে মেয়েটার বাবাকে বললাম, শুনুন একটা কাজ করুন, 3 দিন ভোরবেলা আপনি উঠুন, উঠে ওই পণ্ডিতজি কোথায় যাচ্ছে আপনি দেখুন। বললো কেন? আপনি দেখুন না, আর আপনি একটু নজর দিন আজকে যে ওখানে কতগুলো মানে ওর মধ্যে চুল টুল পড়ে আছে কিনা, যতটা পারেন চুল তুলে পরিষ্কার করে দিন, ওই গলি থেকে সাফ করে দিন, ওখানে ফেলবেন না। কেন, আমার ডাউট হয়েছে। আর ডাউট তো হবেই, কেন আমি ওই পথের প্রতীক, তো ডাউট হবেই। বাঘ যেমন মানুষ দেখলে তার গন্ধ বুঝতে পারে যে আশেপাশে আছে, তো কেউ যদি খারাপ করে তাকে মানুষগুলো দেখলেই বুঝতে পারি যে আশেপাশে ঘুরছে। এটা আমার ডেস্টিনি, এটা বুঝতে পারি, এটা ওনার দয়া, মা কামাক্ষার দয়া, মা মহাকালীর দয়া। যাই হোক, ওনারা 3 দিন পর পর গেছেন। বলুন কি দেখলেন? বলছে আমরা যেটা দেখিনি, এতদিন বুঝিনি, সেইটা দেখলাম। কি দেখলেন? বলছে উনি রাত্রিবেলা করে ওনার জানলাটা খোলে, আর আমাদের যে ধরুন ভালো করে ম্যাটারটা বুঝবেন, এই যে দেওয়ালটা, এই দেওয়ালের উপরে এখানে জানলা, এখানে একটা গলি, পাশে এক ঘরটা জানলা। তো উনি এই জানলাটাকে খুলে ওখান থেকে কিছু শিক দিয়ে কিছু কুড়িয়ে কুড়িয়ে চুলের মতো পরে সুতোর মতো তোলে, আর ভোরবেলা যাওয়ার আগে এই বাড়িতে এখানে লাল টিকা দিয়ে যাচ্ছে। মানে আমি এতদিন আমার দেওয়ালে যে এতগুলো টিপ আছে তাই জানি না, কারণ আমি ঝুঁকে কোনোদিন দেখার প্রয়োজন মনে করিনি। আর কি দেখলেন? বলছে উনি ভোরবেলা যায়, ওখানে গিয়ে গঙ্গার কাছে যায়, গিয়ে গঙ্গা তো নেই, ওখানে নদী আছে, ওই নদীতে গিয়ে উনি ওখানে বসে ওইগুলো নিয়ে আর আতপ চাল কালো তিল দিয়ে কাঁচা কলা পিণ্ডদানের মতো কি কি করে ওগুলোকে মাটি খুঁড়ে পোতে পোতে জল দিয়ে ওখানে জল মারতে থাকে, মানে জল দিয়ে অভিষেক করতে থাকে। আমি তখন বুঝলাম যে এই সাবর মন্ত্রের লোক। সাবর মন্ত্র তন্ত্রের নিকৃষ্ট কাজ, স্তম্ভন, মারণ, উচাটন, আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, 6টা কাজকে শটকর্ম বলা হয়। এই শটকর্ম যারা করে তারা নিম্ন স্তরের তান্ত্রিক বা নিম্ন স্তরের মানুষ, এরা কখনো মানুষের ভালো করতে পারে না। শটকর্ম আমি জীবনে ছোটবেলা শিখে ছেড়ে দিয়েছি। আজকে তো অনেক উপর লেভেলের পুজোটা করি, যে লেভেলটা অষ্টাদশ মহাবিদ্যা, কামেশ্বর মহাদেব, কামেশ্বর মহাদেব, বুঝতে পারছেন? কামিনী দেবী, রক্ত চামুন্ডা। গল্পটা শেষ করিনি, মানে ট্র্যাকটা চেঞ্জ হয়ে যাবে। আর এবার একটু যেটা বলছি সেটা করুন। উনি ভোরবেলা যখন যাবে তার আগে আপনি মধ্যরাত্রিবেলা যাবেন। উনি যেখানে করছে এগুলো দেখেছেন তো দূর থেকে? বলো হ্যাঁ আমি দেখেছি। ঠিক তো? বলছে আমি একদিন না, আমি 3 দিন বলেছি, আমি 3 দিন, আপনি একদিন যেতে বলেছেন, আমি 3 দিনই গেছি, আমি ভালো করে দেখে এসেছি। এবার কাজ করুন, উনি তো ভোরবেলা যায়, আপনি সন্ধ্যের পরে চলে যান। সন্ধ্যের পরে গিয়ে ওখানে মাটিটাকে হাত দিয়ে শরীর গর্ত করুন, গর্তটা করে জাস্ট যেটা বলছি সেটা করবেন। 3টে বড়শি আর একটা যন্ত্রম আমি দিচ্ছি আপনাকে, এটা নিয়ে ওখানে ফেলে দেবেন, ফেলে মাটি চাপা দিয়ে দেবেন। আর মাটি চাপা দেওয়ার পরে সেখানে আপনি একটা ইউরিন করে দেবেন, দিয়ে ব্যাক করে চলে আসুন। উনি যা বলেছিলাম তাই করেছে, সেই করে চলে এসছে। এবার ওনাকে বলেছি আমি যন্ত্রণ দিচ্ছি, নাহলে তো ওনার বিশ্বাস হবে না। আদৌ কিন্তু ওনাকে আমি কোনো যন্ত্রণ দিইনি, কারণ এটা হচ্ছে একটা টোটকা ছিল। ওনাকে দিয়েছি মাত্র বলে, একটা লোহার প্লেট দিয়েছিলাম, বলেছিলাম এর ভিতরে যন্ত্রণ আছে, আপনার দেখতে হবে না। উনি ওটাই নিয়ে চলে গেছে, যা বলেছি করে দিয়ে চলে এসছে। যেই করে চলে এসছে তারপর 3 দিন পর দেখা যাচ্ছে পণ্ডিতজির বাড়ির দরজা তালা বন্ধ। আর পণ্ডিতজি তালা বন্ধ মানে তালাই বন্ধ, কোথায় গেছে না কোথায় গেছে কে জানে, দেশে গেছে না কোথায় গেছে কে জানে। আর ঠিক 3 মাস বাদে মেয়ের বিয়ের যোগাযোগ হলো, ভালো জায়গায় বিয়ে হলো, ডাক্তারের সাথে বিয়ে হলো মেয়ের। আর আজ সেই পরিবার, সেই মেয়ে
আজও কিন্তু মানে আমাকে মনে রেখে চলেছে যে দাদা ভাই আজীবন ভুলবো না, যে কি জিনিস তুমি করে দিলে আমাদের। আলাম দেখ মা, এগুলো হচ্ছে আমি হচ্ছে কর্ম, কারণ আমি করতে ভালোবাসি মানুষের জন্য। আরে এত মানুষ যখন আমাকে ভালোবাসে, তো আমি মানুষকে ভালোবাসবো না? আর একটা কথা, যারা আমার চেম্বারেতে আসেন বা টেলিভিশনে বসে দেখছেন, আমি টেলিভিশনে যেভাবে কথা বলি, আর আপনারা কেউ বলতে পারবেন যে আমি চেম্বারে আসলে আপনাদের সাথে অন্য বিহেভ করি বা রেগে কথা বলি বা সময় দিই না? যদি কেউ বলে থাকেন, স্পষ্ট বলে দিচ্ছি, মিথ্যা কথা বলবেন তাহলে না, এটা তো কখনো পসিবল না। সুতরাং এই অবস্থাতে দাঁড়িয়ে থেকে মাথা থেকে মাথায় রাখি আমি একটা জিনিস, যে পৃথিবীতে সর্বস্ব কিছু কিন্তু একটা কথা না, যে পাওয়ারফুল মানুষ চাই, সবকিছু চাই, অ্যাডভাইজার চাই, ভালো জ্ঞানী সম্পন্ন অ্যাডভাইজার। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিবাহের জন্য আমার যে অফিস আছে সেখানে একটা বিষ্ণু পুরাণে মহাবিষ্ণু যখন দর্শরূপী দর্শনধারী দর্শন দিয়েছিলেন বিষ্ণুর অবতার হয়ে, তাই একটা শঙ্খ আছে, অষ্টধাতুর শঙ্খ। শঙ্খটা বাড়িতে রেখে, ঠিক ছেলেদের যদি মেয়ে খুঁজছেন তাহলে সেই ছেলে, আর মেয়েদের যদি ছেলে খুঁজছেন মেয়ে, মানে পাত্র পাত্রী উভয়, যদি শঙ্খটাকে রেখে প্রত্যেক দিন ধূপ ধুনো দিয়ে একটুখানি পুজো দিতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে একদম। দ্বিতীয়ত কথা, এবার অন্য জায়গায় আসি, কালসর্প যোগ। কালসর্প যোগের জন্য মানুষ ত্রাহিমাম 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 করে বেড়ায়। কালসর্প যোগের যেমন পুজো করতে হয়, তেমন কর্মও করতে হয়। কালসর্প যোগের আমাদের এখানে একটা সর্প পাওয়া যায়, প্যাচারেন সর্প। এই সর্পটা রেখে আপনাকে ওই যেদিনকে আমি বলে দেবো, আমার কথা শুনে নেবেন, তাও আপনাদের বলে দিই, শনিবার কি মঙ্গলবার সর্পটা রেখে ওখানে শুধু একটু দুধ দেবেন, একটু কালো তেল দেবেন, 5 মিনিট চুপ করে বসবেন, সর্পটাকে হাত দিয়ে বসে থাকবেন, কেন সেই সর্পর মধ্যে কিন্তু আমার পুজো করা আছে। আপনি এটা কন্টিনিউ করতে থাকুন, 16টা মঙ্গলবার 16টা শনিবার কালসর্প যোগ আপনার নামতে আরম্ভ করবে। তারপরেও যদি থাকে সে আমি আছি, বুঝে নেব, সে পুজো আচ্ছা কি করতে হয় না করতে হয় আমি বুঝে নেব। এইবার কথা হচ্ছে, যে ব্যবসা যারা করছেন তারা চেষ্টা করছেন যে দাদা আমার তো দোকান আছে, তা আমি কি করতে পারি, আমার তো দোকানে বেচাকেনা হচ্ছে না। আমি কেন বেচাকেনা হবে না? সবার হবে, আপনার কেন হবে না? বলছে আমি কি করতে পারি? তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, চোখ বন্ধ করে একটা ক্রিস্টাল প্ল্যান্ট, স্বস্তিক পিরামিড আপনারা নিয়ে দোকানে বসাতে পারেন অনায়াসে। তাতে কি হবে? লাখ লাখ টাকা রোজ বিক্রি হবে না, যেটা হচ্ছিল না সেটা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের বিনা কারণে মামলা মোকদ্দমা, বিনা কারণে মানসিক অশান্তি, অশান্তি তো দু রকমের আছে। আমি তো অনেক পৃথিবীতে কাজ করেছি তন্ত্রের পুজো, তো আমার জানা আছে যে একটা ফ্যামিলিতে কিসের জন্য অশান্তিটা হয়। অনেক সময় স্বামীর জন্য হয়, অনেক সময় স্ত্রীর জন্য হয়। এক একজন এক এক ট্র্যাকে চলে, সেই দুটো ট্র্যাক যখন দুদিকে চলে যায় না, তখন কোর্টে জায়গায় শেষ হয়। আর আমি কোনো জিনিস ভাঙতে শিখিনি, ভাঙা কাজ আমার দ্বারা হয় না, গড়া কাজ আমি শিখেছি। কোনটা ভাঙতে শিখেছি আমি ভালো করে সেটাও বলবো আপনাদের, ভাঙতে কোনটা শিখেছি। আমি ওইটাকে ভাঙতে শিখেছি যে আমি আমার একটা সন্তান, আমি তাকে পড়তে পাঠিয়েছি দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরে, প্রত্যেক মাসে পয়সা পাঠাচ্ছি, মা তুই পড় বা বাবা তুই পড়, সেইটা না করে পয়সা দিয়ে অন্য ছেলে বা মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়েছে, সেইটাকে ভাঙার পছন্দ করি আমি না। সেটার জন্য ওর জীবনটাকে নষ্ট হতে দিতে পারি না, সেই ট্র্যাকটাকে তুলে নিয়ে আসতে পারিনি, কারণ আমার সেটার যোগ্যতা আছে, ক্ষমতা আছে আমার। কিন্তু তা বলে এই না যে সংসার হয়ে গেছে সে সংসারটাকে আমি ভেঙে দেবো। ইসলামী ভাষা একটা কথা বলে, জাদু সত্য যে করেছে সেরেক, জাদু সত্য যে করেছে সেরেক। তা এটা আমাদের মধ্যে কথা হচ্ছে যে তন্ত্রবিদ্যা সত্য, কিন্তু শটকর্ম যা করে নিকৃষ্ট। এবার পারদের শিবলিঙ্গ বললাম আপনাকে, সর্পটা বললাম, এবার বিষ্ণুদেবেরটাও বললাম আপনাকে। তারপরও শিব পরিবার, অষ্টধাতুর শিব পরিবার, অষ্টধাতুর শিব পরিবার আছে। এবার সেই পরিবার নিয়ে বাড়িতে বসিয়ে মানসিক শান্তি, মানসিক বাস্তুদোষ থেকে বিভৎসভাবে উদ্ধার হওয়া, বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তাকে সেখান থেকে রিকভার করে নিয়ে আসা আস্তে আস্তে, শিব পরিবারটাকে বসিয়ে প্রত্যেক দিন বাবার চরণে, একদম শিব পরিবারে কামধেনুর ওপরে বাবা পার্বতী বসে আছেন, মা স্বয়ং কার্তিক গণেশকে নিয়ে, সেই শিব পরিবারকে বসিয়ে দিন আপনারা। বসিয়ে থেকে তাকে সুন্দরভাবে পুজো দিন, বেলপাতা দিয়ে বাবাকে পুজো দিন, আর বলুন ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ বলে আপনি পুজো দিন, বাবাকে ডাকুন। সেই বাড়িতে মহামৃত্যুঞ্জয় রূপে উনি আসবেন। কিন্তু তন্ত্রের পুজো কিন্তু সব থেকে ভয়ঙ্কর পুজো হচ্ছে মহামৃত্যুঞ্জয় পুজো। এই মহামৃত্যুঞ্জয় পুজো কিন্তু সময় দিতে হয়, যারা করাতে চান সময় লাগে আমার, কিন্তু 2-4 দিনে মহামৃত্যুঞ্জয় হয় না। মহামৃত্যুঞ্জয় কি জিনিস আপনারা বলে রাখি, মহামৃত্যুঞ্জয় হচ্ছে মৃত্যুকে যে রোধ করে, তার নাম মহামৃত্যুঞ্জয়।
ওর মন্ত্র হচ্ছে ওং হ্রিং জুংসা ভূর্ভুবস্বত্রামকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি ববন্ধনম মৃত্যর্মুখী মমিতা ভূর্ভুবস্বরম জুংসা ভ্রং ভ্রং। এই হচ্ছে একবার, এটা 1,25,000 জপ হবে। তার দশাংশ মানে 12,500, এই একবার করে উচ্চারণ করে হোম হবে। তাও কি মোটামুটি বেল কাঠ আর চন্দন কাঠ মিশ্রিত, আর দেশি ঘি আর কালো তিল আর বেল পাতা দিয়ে শুধু হোম হবে। আর তার দশাংশ তর্পণ হবে, তার দশাংশ মার্জনা হবে, তার দশাংশ অভিষেক হবে, তবে সেটা মহামৃত্যুঞ্জয় হলো। আর বাস্তুর পুজো, বাস্তুরও কিন্তু জিনিসগুলো ছাড়াও কিন্তু একটা স্টেজ আছে, সেটা হচ্ছে পুজো করা। সেই পুজোগুলো মারাত্মক পুজো, সেই পুজোগুলো করা যায়, কিন্তু সেই পুজোগুলো করালে বাস্তু একদম যারা জীবনের মতো ভালো হয়ে যায় বাস্তু, সেই বাস্তুতে কোনো দোষ আসে না। আর অষ্টলক্ষ্মী প্রদীপ আছে, এগুলো আপনারা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে সংগ্রহ করতে পারেন, আপনারা এসে নিয়ে যেতে পারেন, আমাকে দেখাতে হবে না, এসে দেখবেন, দাম করে কিনে নিয়ে চলে যেতে পারেন। বাড়িতে যেভাবে বলবে সেভাবে বসান, কোনো অসুবিধা নেই। আমি কবে কবে বসি কলকাতা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে, সেটা আপনাকে ফোন করলে জানিয়ে দেওয়া হবে। আর সামনে গুয়াহাটি আমি আসছি, গুয়াহাটিতে যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি তারা ফোন করার চেষ্টা করুন, ফোন করে বুকিংটা করে নিন। আর 23রা মে আগরতলায় আমি আসছি, তার আগে 7 দিন আগে কমপ্লিটলি নামটা বুকিং করে নেবেন, কারণ আমি গিয়ে কিন্তু নতুন নাম কিন্তু নেব না, এটা আমাকে মাফ করবেন। যা মনে চায় তাই ভাবুন, আমি গিয়ে নতুন নাম কিছু নেব না। আপনারা 7 দিন আগে নাম লেখান, এখানে নাম লেখা হয়ে যায়। আর যারা যারা দেখাতে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শোভাবাজার মেট্রো স্টেশনের পাশেই ঠিক বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট, লাল মন্দির শোভাবাজার, তার পাশেই বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট। আমি বলবো যে একবার এসে দেখতে পারেন যে এখানে জিনিসগুলো। আর অনেক ভাইরা আছেন দিল্লিতে, বোম্বেতে, গুয়াহাটিতে, যে আমরা রুদ্রাক্ষ, পারদ, শিবলিঙ্গ এগুলো আমরা বিক্রি করতে চাই, নিতে চাই, তার জন্য আমাদের একটা আলাদা কাউন্টার হচ্ছে আস্তে আস্তে, যেখান থেকে হোলসেল বিক্রি হবে। আপনারা সমস্ত হোলসেল দামে কিনে নিয়ে চলে যাবেন, কেন ওইটা আমি করতে পারবো না, ওই ব্যবসা আমার দ্বারা সম্ভব নয়। ও একদম যেখান থেকে জিনিস আসবে সেখান থেকেই আসবে, আপনাকে তারা দিয়ে দেবে, আপনি নিয়ে গিয়ে আপনার দোকানে বিক্রি করতে পারেন, আপনি রাখতে পারেন সবকিছু। সুতরাং আজকে আর বেশি কথা বলবো না, কারণ আরো অনুষ্ঠান তো আছে, আগামীকালকের জন্য আপনারা ওয়েট করে থাকবেন, আবার তো কিছু বলতে হবে। আজকে আসি, শুধু একটাই কথা বলবো, ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকে আসি, নমস্কার।